ওকে, চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম। উপন্যাস আগে হচ্ছে তুঙ্গভদ্রার তীরে, আর হচ্ছে কি পড়ালাম, শ্রীকান্ত পড়ালাম। যারা ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন, খুব সুন্দর করে ছোটো ছোটো পাঠ করে ভিডিওগুলো তৈরি করা আছে। আর আজকে পড়াবো হচ্ছে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের। এটি আমাদের ইউজিসি নেটের বাংলা সিলেবাসে এই উপন্যাসটি মেনশন করা আছে, অতএব আমাদেরকে তো পড়তেই হবে। তা এই উপন্যাসটি পড়াবো। এই উপন্যাসটা বেশ 3-4টে পার্টেই হবে মনে হচ্ছে, কারণ অনেক বড় তো। পড়াতে গেলে 3-4 ঘন্টা, একবারে একটানা 3-4 ঘন্টা লাগে, সময় লাগে। তাহলে ছোট ছোট পর্ব করে ভিডিওগুলো বানানোই ভালো। তা আর বলি, আমি উজ্জ্বল বিশ্বাস, 3বার নেট কোয়ালিফাই এবং সেই সঙ্গে সেট কোয়ালিফাই। আর আমার চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি, বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট। এই নামে ইউটিউবে সার্চ করবেন, তাহলে আপনারা মূল ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কারো কোনো যদি মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রইলে অবশ্যই করতে পারেন। ভালো কমেন্ট, ভালো খারাপ যার যা খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে বলবেন যে দাদা আমার এই জায়গায় খারাপ লেগেছে, স্যার এখানে খারাপ লেগেছে, এই জায়গাটা বিষয়টা কী হবে বা কেমন কী। আমার যতটুকু সাধ্য আমি করব, ফ্রিতে আর এসে কত কত করা যায়। তো যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে পাশে থাকবেন। আর যদি কারোর পড়ার ইচ্ছা থাকে আমার সঙ্গে পড়তে পারেন, অনলাইন ব্যাচ আছে, আমি একটা পড়াই, চাইলে পড়তে পারেন। আর যদি কোনো রকম জানার কোনো বিষয় যদি জানার কৌতূহল থাকে তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করবেন। এটি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নম্বরে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন। যাক, কাজের কথায় ফোন করবেন, অকাজের কথায় ফোন করবেন না, এটা সবার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, আজকে কি পড়াবো? তিতাস একটি নদীর নাম। কিছু কিছু কমেন্টের অ্যান্সার দেব ভাবি, আবার ভাবি যে দেব না। যাক, অনেকে ভাবেন যে আপনি অনেক, একজন বলছে যে দাদা আপনি অনেক, না আপনি অনেক বকেন। আরে বাবা, ফ্রিতে পড়তে এসেছো, আমি যেভাবে পড়াই সেভাবে পড়ো, তোমার ভালো না লাগে পড়ো না। তুমি তো ফ্রিতে আর এর সে আর কত কিছু চাও। তা কমেন্ট করার আগে একটু ভাবতে হয় যে কমেন্ট করছি আমি কোন জায়গায় দাঁড়িয়ে কমেন্টগুলো করি। আর এক 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 ভদ্রলোক কমেন্ট করেছে, আপনি চাকরি পেয়েছেন। তা আর বাবা, চাকরি যদি পাবো তাহলে ফ্রিতে আপনাদের জ্ঞান দিতে আসবো কেন? যদি চাকরি পেতাম তাহলে জ্ঞান দেওয়ার জন্য টাকা পয়সা নিতাম। তা যাই হোক, আজ হয়নি, অবশ্য ভবিষ্যতে হবে। আমার কথা হচ্ছে কোয়ালিফাইটা করা সবচেয়ে বড় ব্যাপার, যোগ্যতা অর্জন করাটা সবচেয়ে বড় ব্যাপার। যোগ্যতা অর্জন করে থাকুন, প্রিপারেশন নিন, যোগ্যতা অর্জন করুন, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ আমি চাকরি পাইনি। আগেই একজনকে এইভাবে কমেন্ট করাটা ঠিক না যে আপনি চাকরি পেয়েছেন, তার সাথে ব্যঙ্গের সহকারে। আর চাকরি যদি পাবো, এই তাহলে ফ্রিতে আপনাদের জ্ঞান দিতে পারবো কেন? যে জ্ঞানগুলো দিচ্ছে এগুলো আমার, আমি যদি চাকরি পেতাম তা ফ্রিতে এই জ্ঞানটুকু দিলে পরে আমার অন্তত দিনে 3,000-5,000 টাকা ইনকাম হতো। তো সাধারণ কথাগুলো কেন জানি না আপনারা বোঝেন না, বোঝেন কি বোঝেন না সেটাই বুঝতে পারি না। তো কমেন্ট করার আগে একটুখানি ভেবে চিন্তে করবেন যে ফ্রিতে পড়তে এসেছি, তারপরেও আবার এত রকম ফোড়ন কাটি। যাক, যারা ভালোভাবে পড়াশোনাটা নেন তারা নিলেই হলো, যাদের উপকারে আসে তাদের যদি আরেকটু উপকার হয় তবে সেটাই আমার সার্থকতা। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এখান থেকে ইউটিউব করে আমার কিছু হয় না, এটা আপনারা মাথায় রাখবেন। যে সাবস্ক্রাইবার, এই বিষয়ে যে পড়িয়ে যে সাবস্ক্রাইবার, তাতে কিচ্ছু হয় না। যাই হোক, আরও অনেক কিছু করলে হয়তো অনেক কিছু হয়, অনেকের হয়, আমার অত ইন্টারেস্ট নেই। যাই হোক, যতটুকু আমি পারি ততটুকু আপনাদের জন্য করি, ব্যাস এইটুকুই।
এর চেয়ে বেশি কিছু নয়। ভালো লাগে তাই করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই পড়াগুলো দেখবেন, টিপসগুলো দেখবেন, পড়াগুলো শুনবেন। আপনাদের যদি কাজে লাগে অবশ্যই, কাজে না লাগলে বেকার খালি খালি আপনারা সময় নষ্ট করবেন কেন? ব্যাস, অনেক কথা হলো, এবার আসি পড়ার আসল পড়ায়। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ। এখানে যে বিষয়টা আমাদের একটুখানি খেয়াল করতে হয় সেটা হচ্ছে কি, অদ্বৈত মল্লবর্মণের কিছু হচ্ছে ব্যক্তিগত যে কবি পরিচিতি বিষয়টা, এখান থেকে একটা লাইন তুলে ট্রু ফলস মন্তব্য হিসেবে জিজ্ঞাসা করে, যে একটা মন্তব্য করে দিল, দিয়ে বললো যে ট্রু না ফলস, এই সম্পর্কে সত্য না মিথ্যা উক্তিটি নির্বাচন করুন। তাহলে এখানে কবি পরিচিতিটা অবশ্যই জেনে রাখা দরকার। কেন? তাহলে কি, যে পরাধীন ভারতবর্ষের অবিভক্ত বাংলাদেশের কোথায় না কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলা কোথায়? বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 3 মাইল দূরবর্তী তিতাস নদীর পাড়ে গোকর্ণ গ্রামে দরিদ্র মল্ল পরিবারে তার জন্ম হয়। এই গোকর্ণ গ্রামকে কেন্দ্র করে কিন্তু ছবি তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটার মধ্যেই এই জায়গাগুলোর নাম সরাসরি মানে আরও একবার দেখতে পাবেন। তারপর কি তারপর কি বলছে, 1927 সালে ছাত্রবৃত্তি পেয়ে বাঁশবেড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে 7ম শ্রেণীতে ভর্তি হন। এইটা ইউজিসি নেটে একবার জিজ্ঞাসা করেছিল যে কি কত সালে তিনি ছাত্রবৃত্তি পান, 1927। আর তারপরে কি বলছে, 1934 সালে নবশক্তির সহ সম্পাদক হিসাবে মাসে 30 টাকা মাইনে চাকরি করেন। এটাও ইউজিসি নেটের প্রশ্ন, তারপর কি বলছে, 1933 সালে ম্যাট্রিক পাস ও কুমিল্লা শহরে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন, তারপরে আর পড়েননি। তার মানে লেখকের পড়াশোনা তেমন কিন্তু বেশি একটা না, কি ম্যাট্রিক পাস করে এবং কুমিল্লা শহরে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু আর পড়েননি, তার মানে অন্যান্য যে হচ্ছে কবি সাহিত্যিক তাদের মতো কিন্তু অত বেশি শিক্ষিত নন। কিন্তু ওই যে প্রথাগত যে আমাদের যে ধাঁচে পড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই যে পড়াগুলো, সেই পড়ায় হয়তো বেশি দূর এগোতে পারেননি, কিন্তু তার লেখাগুলো কিন্তু চমৎকার, অসাধারণ অসাধারণ। যতবার পড়বেন, যত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, তত আপনি তার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর লিখেছে, অসাধারণ। যাই হোক, তিন চারবারের বেশি হয়ে গেল উপন্যাসটা পড়া। যতবার পড়ি ততবার কিন্তু নতুনত্ব কোনো কিছু স্বাদ পাই, মানে নতুন জিনিসের স্বাদ পাই। মনে হয় যে এই জায়গাগুলো আগের বার পড়ার সময় এই জায়গাগুলো কেন খেয়াল করিনি, এই জায়গাগুলো আবার নতুন করে ইন্টারেস্টে জাগায়। এত সুন্দর উপন্যাস। তাহলে আসি তারপরে, বলছে কি, মোহাম্মদী ও আজাদ ভারতবর্ষ আনন্দবাজার ও দেশ পত্রিকায় কাজ করেছেন। তাহলে কতগুলো পত্রিকা? একটা, মোহাম্মদী, আজাদ, ভারতবর্ষ, আনন্দবাজার, দেশ পত্রিকা। এটা ইউজিসি নেটের প্রশ্ন। একবার দিয়েছে যে কবি মানে লেখক তিনি কি দেশ পত্রিকায় কাজ করেছেন, এটা ঠিক না ভুল? তার মানে এটা সঠিক। তারপর কি বলছে, অনুবাদ। আচ্ছা, অনুবাদ, তার উপন্যাসের কি অনুবাদ হয়েছে দেখো, ভিং স্টোনের উপন্যাস লাস্ট ফর লাইফ। আচ্ছা না, তার উপন্যাসের অনুবাদ না, এটা হচ্ছে কি, এই 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 যে লেখক, এই লেখকের যে উপন্যাস, এই উপন্যাসিকের হচ্ছে উপন্যাস লাস্ট ফর লাইফ, এই উপন্যাসটা তিনি কি করেছিলেন, অনুবাদ করেছিলেন। লিখেছেন কি, সোনার তরী, শারদীয়া সংখ্যায়, সাদা হাওয়া নামে উপন্যাস। তাহলে তার উপন্যাসগুলোর নামগুলো গুরুত্বপূর্ণ। জীবনের শেষ সাহিত্য কীর্তি তিতাস একটি নদীর নাম। সত্যি, জীবনের শেষ সাহিত্য কীর্তির একখানে সমস্ত রসবোধ থেকে শুরু করে সমস্ত মানে ট্যালেন্ট এখানে ঢেলে দিয়েছে, এত সুন্দর। তাহলে মৃত্যুর 5 বছর পরে প্রথম প্রকাশিত হয় 1956 সালে। তাহলে প্রকাশ সালটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মৃত্যুর ক বছর পর? 5 বছর পর। তার মানে 1951-তে মারা যাচ্ছে। 1951-তে মারা যাচ্ছে, আর হচ্ছে কবে প্রকাশিত হচ্ছে? 1956, 5 বছর পর। এখানে একটা জিনিস দেখায়, মূল কাহিনীটি এরকম 4টি পার্টে বিভক্ত। মূল কাহিনী, এখান থেকে ইউজিসি নেটের প্রশ্ন এসেছিল একবার, যে ম্যাচিং কি করতে এসেছিল, ম্যাচিং এসেছিল কেমন না, এই যে তিতাস একটি নদীর নাম, আর ডান দিকে এপাশে দিয়েছে প্রবাসখণ্ড, নয়া বসত এদিকে আছে জন্ম মৃত্যু বিবাহ, তারপরে রামধনু মানে এ কলাম আর বি কলাম এই রকম করে দিয়েছে। তা একদিকে দিয়েছে এরকম রামধনু, আরেকদিকে দিয়েছে রাঙা নাও, দুরাঙা প্রজাপতি, আর একদিকে দিয়েছে ভাসমান। তাহলে কোনটার মধ্যে কোনটা? যে প্রথম মনে রাখতে হবে যে তিতাস একটি নদীর নাম, এটা হচ্ছে প্রবাসখণ্ড। প্রবাসখণ্ড মানে বিদেশ, বিদেশ, প্রবাস মানে বিদেশ,
এইভাবে মনে রাখতে হবে যে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছিল কোথায়, না বিদেশ থেকে, বিদেশ থেকে লিখেছিল। প্রবাস খণ্ড তো বিদেশ থেকে লিখেছিল। নয়া বসত, নয়া বসত কখন হয়, জন্ম মৃত্যু বিবাহ। আচ্ছা যখন কোনো হচ্ছে জায়গায় নতুন করে যখন বসতি স্থাপন করা হয় তখন কি করা হয়, নতুন করে বসতি স্থাপন করা হয় তখন নয়া বসত বলে। বসত মানে হচ্ছে নতুন করে বসা, নতুন করে বসতি স্থাপন করা। আচ্ছা জন্ম মৃত্যু বিবাহ তিনটে পর্যায়ে আছে এর, এভাবে মনে রাখতে হবে। তিনটে পর্যায়, নয়া বসতের তিনটে পর্যায়, জন্ম মৃত্যু বিবাহ। রামধনু, এখানে একটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখায়, রামধনু রাঙা নাও। আচ্ছা বাবা, রর সঙ্গে এর র এর দেখো মিল আছে। রামধনু রাঙা নাও, রামধনু রাঙা নাও, তাহলে এই রয়ের মিল আছে, তাহলে এটা মনে রাখা একটুখানি সহজ। আর দুরাঙা প্রজাপতি, আচ্ছা প্রজাপতি ভাসমান, মনে রাখতে হবে প্রজাপতি কি ভাসমান, প্রজাপতি ভাসমান। তাহলে এই যে চারটে আছে, মানে চারটে ম্যাচিং করার যে জায়গাটা দেয়া আছে, এটা নেক্সট টাইম ভবিষ্যতে আবার দিতেও পারে। তাই এখানে কিন্তু এই জায়গাটা একটুখানি দেখে রাখতে হবে, একবার যেহেতু ম্যাচিং করতে দিয়েছিল ওই জন্যই। বেশ, আসি এবার মূল উপন্যাসে। তিতাস একটি নদীর নাম। এখানে কি হয়েছে দেখুন, একটা একটা করজের রিকোয়েস্ট, বাইরে থেকে অনেক সাউন্ড আসতে পারে, এটা আমার কোনো নেই, বাইরের কোনো মানে আমার কোনো নেই, মানে আমার বাড়ির কোনো সাউন্ড টাউন্ড না, আশেপাশে বাড়ি এলাকার সাউন্ড আসতে পারে। আপনার একটা ওই দিকে, মানে ওই সব দিকে কান দেবেন না, আপনারা একটু কাইন্ডলি পড়ার দিকে ফোকাস করুন। কোনো রকম আসতেই পারে সাউন্ড, আমি সেটা মানা করতে পারবো না, এটা প্রবলেম, যেহেতু কিছু করার নেই। চলুন, তিতাস একটি নদীর নাম। কি হয়েছে, মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই। মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নেই। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, যে এই উপন্যাসের প্রথম 1 থেকে 2-3 পাতা, 1, 2, 3 এই পাতার মধ্যে থেকে উপন্যাস, এই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রথম যে বর্ণনাটুকু করা, ভূমিকাটুকু দেওয়া, প্রথম যে বর্ণনাটুকু দেওয়া আছে 1, 2, 3 পাতা জুড়ে, এখান থেকে প্রশ্ন কিন্তু খুব আসে। আপনারা কাইন্ডলি এই জায়গাগুলো খুব সুন্দর করে পড়বেন। কি বলছে আবার, রমু মোড়লের মাড়াই যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে বয়ে চলে গেছে। ইউজিসি নেটের প্রশ্ন এটা। কি না, কার কোথা দিয়ে চলে চলে গিয়েছে, রমু মোড়লের মাড়াই যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে। তিতাস একটি কি নদী, মাঝারি নদী। তিতাস এমন দিয়ে দিতে পারে, তিতাস ছোট নদী বা তিতাস বড় নদী, এরকম করে দিতে পারে। কিন্তু তিতাস হচ্ছে কি নদী, তিতাস হচ্ছে মাঝারি নদী, মাঝারি, না ছোট না বড়। তিতাসের বুকে তেমন কোনো ইতিহাস নাই, সে শুধু একটা নদী, ভূগোলের পাতায়ও তার নাম নেই। এই যে এই কথাটা, এটাই একবার ইউজিসি নেটের প্রশ্ন দিয়েছিল। এটা এই যে ইতিহাস নেই, ভূগোলের পাতায় নাম নেই, এটা ট্রু ফলস হিসাবে জিজ্ঞাসা করে। এবার দিয়েছিল হচ্ছে ওই অনন্তর কি বলে, অনন্ত নাম রেখেছিল, অনন্তবালার মা কি রেখেছিল, তারপরে বড় খুঁড়ি ছোট খুঁড়ি এরকম কি নাম টাম রেখেছিল। সেই নামগুলো জিজ্ঞাসা করেছিল। একবার জিজ্ঞাসা করেছিল কি কি ছোটবেলায় কি কি পড়েছিল অনন্ত, সেই পরপর পড়ার বইগুলো পরপর হচ্ছে ম্যাচিং করো সিকুয়েন্স অনুসারে। একটা গান দিয়েছিল অনন্তর, একটা গান এখানে যে অনেকগুলো গান আছে, গান পাওয়া যাবে, সেই গানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিবাদ দেয়। তাহলে দেখো আসি পরে, সেগুলো অনেক পরে আছে, এগুলো আমি হচ্ছে আগে প্রথম দিককারই করি। বলছে কাকনের মতো বলয় আকৃতি। আচ্ছা কাকন কি জিনিস, কাকন হচ্ছে ওই যে হাতে নেয়, গ্রাম এলাকার মানুষের কি কয়, কি বলে, হাতে নেয়, হাতে পড়ে, এক ধরনের কাকন মানে কঙ্গন যাকে বলে, হিন্দিতে কঙ্গন যাকে বলে, কাকনের মতো মানে অনেকটা গোল আকৃতি। আচ্ছা গোলও ঠিক নয়, এখানে মতো বলেছে, কাকনের মতো বলয় আকৃতি। আচ্ছা পুরোটা বলায় না, তাই এটা আমি কল্পনা করে এরকম করে নিয়েছি যে ঠিক এইরকমটাই হবে। আচ্ছা যদি গোল হয়ে যেত তাহলে তো নদীতে একই জায়গায় ঘুরপাক খেত, তো গোল তো হবে না, তার মানে একটুখানি তো ডিফারেন্স আছে, একটুখানি আলাদা আছে, এর সঙ্গে একটুখানি আলাদা আছে। তাহলে এরকম কাকনের মতে কঙ্গন মানে এরকম গোলাকৃতি, প্রায় পুরোটা গোল নয়, এইটুকু বাদ। তাহলে আমি ধরে নিলাম এই বিষয়টা এইরকম, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি একটা জিনিস বলি, যখন বড় বড় উপন্যাস পড়বেন তখন এই ছোট ছোট এই প্রতীকী চিহ্নগুলো ব্যবহার করবেন, তাহলে আপনাদের মনে থাকবে।
পরীক্ষার সময় সব জিনিস মনে নাই থাকতে পারে। একটা জিনিস 4-5 বার পড়ার পরে হয়তো আপনার মনে ভিতরে একটা ছাপ ফেলতে পারে, ছাপ ফেলবে বা মুখস্থ হয়ে যাবে। কিন্তু বিষয়গুলো পরীক্ষার সময় যখন ভাবনা শুরু করি তখন অতটা সহজ না, মানে ব্রেনে আসে না। তো কিন্তু এই প্রতীকী ছোট ছোট চিহ্নগুলো কিন্তু মনে থাকে। তা এবার কি হয়েছে, মেঘনা নদী থেকে বেরিয়ে এসে কি হয়েছে, তিতাস কোথা দিয়ে গেছে, দেখো রমু মোড়লের মাড়াই। মাড়াই মানে অ্যাকচুয়ালি রমু মোড়লের বাড়ির পাশে। মাড়াই মানে হচ্ছে যেখানে হচ্ছে ধান ফসল আদি নিয়ে এসে যেখানে হচ্ছে ঝাড়াই টাড়াই করা হয়, ঝাড়াই টাড়াই করে যেখানে ফসল হচ্ছে যেমন ধান আমরা ঝাড়ি, ধান মেশিনে দিয়ে ঝাড়ার পরে বিচুলি আলাদা করে ফেলে, ধান আলাদা করে ফেলে। এই যে জায়গাটার উপর আমরা করি সেগুলো হচ্ছে কি বলে, মরাই বা মারাই। আচ্ছা, আর একটা কি, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে, যদু পণ্ডিত, এই যে যদু পণ্ডিতের পাঠশালা আমি একটা এঁকে দিলাম এখানে, এরকম করে এই করে রাখুন আপনারা, তাহলে দেখবেন খুব সুন্দর মনে থাকবে। তাহলে যদু পণ্ডিতের পাঠশালা আর রমু মোড়লের মাড়াইয়ের পাশ দিয়ে কি হয়েছে, তিতাস বয়ে চলে গেছে। এটা মেঘনার উপনদী, কিন্তু মেঘনার উপনদী হচ্ছে তিতাস। তারপর দেখুন, নদীতে বাসন মাজে, কাপড় কাচে, আর 1 পয়সার কার্বলিক সাবানে পা ঘষে মালোরা। এটা খুব ভালো কথা, কার্বলিক সাবান। পয়সা দাম? না, 1 পয়সার কার্বলিক সাবান। আচ্ছা, এটা ভালো কথা। আর এরপরে কি আছে দেখো, তিতাস যে নদীটি, এটা ইউজিসি নেটে একবার, এই যে রিসেন্টলি সম্ভবত ডিসেম্বর না জুন মাসে জুনের পরীক্ষা দিয়েছিল, জুন জুন, যে তিতাস নদী থেকে কত মাইল দূরে বিজয় নদী আছে, তিতাস নদী থেকে বিজয় নদীর দূরত্ব কত, দূরত্ব কত, না 13 মাইল। আচ্ছা 1 মিনিট আমি একটু দেখি কানেকশনটা ঠিকঠাক আছে কি। হ্যাঁ, চলছে বেশ। তাহলে এখানে কি হয়েছে, দেখো তিতাস নদী থেকে বিজয় নদীর দূরত্ব কত, 13 মাইল দূরত্ব, এটা সেটেও এসেছিল। তারপরে এদিকে দেখো শুরু হচ্ছে এরকম যে গৌরাঙ্গ মালোর দিন চলতে চায় না, কেননা এখানে ওই নদীর জল আস্তে আস্তে শুকিয়ে এসেছে, তার জন্য জালে 3-4টা কি উঠেছে, ব্যাঙ বেঁধেছে, মাছ উঠছে না জালে, ব্যাঙ বেঁধেছে। এবার কি বলছে যে গৌরাঙ্গর গৌরাঙ্গর বাড়ি কোথায়। আচ্ছা, 1 মিনিট, দেখো 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 দেখো, এটা হচ্ছে কার বাড়ি, গৌরাঙ্গর বাড়ির উঠান। উঠানের পাশে কি আছে, এক কোনায় আছে ডালিম গাছ, যেটা তার বউ লাগিয়েছিল। আর দক্ষিণ পূর্ব ভিটেই এখন কেউ থাকে না। দক্ষিণ পূর্ব কোথায় হচ্ছে, তার মানে এইদিকে, বাড়ির দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এইদিকে, তার মানে এইখানে একটা বাড়ি আছে, সেখানে এখন কেউ থাকে না। আগে কে কারা থাকতো, 2 কাকা থাকতো, এখন কেউ থাকে না তারা। আর গৌরাঙ্গর বউ কি হয়েছে, মারা গেছে। আসি তারপরে, তার উত্তর দিকে একটা ভিটি আছে, সেই উত্তর দিকে ভিতর নিত্যানন্দের দাদা থাকতো। কে থাকতো, আর গৌরাঙ্গ কি হয়েছে, এই গৌরাঙ্গর বাড়ির পশ্চিম দিকে আর একটা ভিটি আছে, এইখানে। তার মানে, আচ্ছা এইটা একটু, এইটাই আচ্ছা এইখানে একটু দেখে নিও, এইটা গৌরাঙ্গর দাদা এইখানে থাকতো না উত্তর দিকের এই বাড়িটায় থাকতো, এটা একটু দেখে নিও। সম্ভবত এইটাই থাকতো, পশ্চিম দিকে যে ভিটেটা, এই গৌরাঙ্গর বাড়ির পশ্চিম দিকের যে ভিটেটা, সেই ভিটেই থাকতো গৌরাঙ্গর দাদা নিত্যানন্দ। হুম, বেশ, এইরকম। আর নিত্যানন্দর বউ কি হয়েছে, নিত্যানন্দর বউ মারা গেছে। তার ছেলে ছিল একটি, মেয়ে ছিল একটি, নিত্যানন্দের বউয়ের ছেলে একটি, মেয়ে একটি। বেশ, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এইটা একবার দিয়েছিল যে কি গৌরাঙ্গর যে এই বাড়ির উঠোনের এক কোনায় কি গাছ ছিল, উত্তর হচ্ছে ডালিম গাছ। আর লাগিয়েছিল কে, তার বউ লাগিয়েছিল, তার বউ এখন মারা গেছে। বেশ, এরকম করে অনেক কিছু বর্ণনা দেওয়া আছে। তা সংক্ষেপে এইরকম একটা চিত্র তৈরি করে তোমরাও নাও, যাতে মনে থাকে বিষয়টা।
তো এইবার কি বলছে দেখো, যে নয়নপুরের বোধাই মালো টাকায় সব মালোদের চেয়ে বড়। এটা ইউজিসি নেটের প্রশ্ন। বাড়িতে চার পাঁচটা লেউটিনের ঘর, দুটি ছেলে, রোজগারি ছেলে, বোধাইয়ের শরীর হাতির মতো মোটা আর কালো। এখানে দুটো মাতব্বরের কথা আমরা দেখতে পাবো। এক মিনিট। দুইজন এই যে বোধাই মালো, আর হচ্ছে আর একজনের কথাও আছে। যখন সেই ওই কিশোর যখন নদী পাড়ি দেবে, গিয়ে যেখানে উঠবে সেইখানকার একজন এই মাতব্বর আছে, তার বাড়ি মানে তার বাড়ি কেমন, তার ছেলে মেয়ে কত, তার কিসের কারবার, দুটোর মধ্যে অনেকটা এদের অনেকটা মিল আছে। ওই জন্য দুটো প্রায় একই রকম। তা বোধাই মালো, নয়নপুরের বোধাই মালো কি টাকা পয়সা সব মালোদের চেয়ে হচ্ছে বড়, তার মানে এখানে সবচেয়ে ধনী ব্যক্তি। তারপরে দেখো বলছে বড় বড় দিঘি ইজারা নিয়ে মাছের পোনা ফেলে। কি করে? মাছের পোনা ফেলে। আর বিজনা মানে কোনো একটা নদীর নাম বোধহয় এখানে। যে মালো গোষ্ঠী বড় অভাগা রে, অভাগা রে ভাই, বড় অভাগা। বিজনার পার মানে সম্ভবত বিজনা কোনো নদীর কথা টথা বলছে। এটা একটু বেশ দেখে নিয়ে তোমরা আশেপাশে কি আছে। তারপর কি বলছে, যেসব নদীর নাম মেঘনা বা পদ্মা কি ভীষণ পার ভাঙে। আচ্ছা, মেঘনা পদ্মার এ সারা জীবনই হচ্ছে খুব ভীষণ। বাংলাদেশের মেঘনা পদ্মা যমুনা, এই যে তিনটি নদীর যে সঙ্গমস্থল, এ পাশ থেকে ও পাশে দেখা যায় না, এতটা বড় এদের স্রোত। নদীতে স্রোত খুব বেশি, এই জন্য এই ধরনের কথা বলছে। বলছে শিল্পী মেঘনা পদ্মা ধলেশ্বরী তীর ছাড়িয়া তিতাসের তীর আঙ্গিনায় রচনা করিয়াছে। বেশ ভালো কথা। তাতে অঘ্রাণ মাসে পাকা ধানের মৌসুম, মাঘ মাসে শস্য ফুলের অজস্র হাসি। যে বউ স্বামীর বাড়ি যায় তার এক চোখে প্রজাপতি নাচে আর এক চোখে থাকে জল। মানে একদিকে হচ্ছে ভালোবাসা ভালোবাসা আর একদিকে বিচ্ছেদ। এই যে স্বামীর বাড়ি যাচ্ছে তার মানে কি বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এখানে দুঃখ। আর স্বামীর বাড়ি যাচ্ছে তার মানে হচ্ছে ওই যে স্বামীর বাড়ি যাওয়ার যে আনন্দ। তাই বলছে এক চোখে প্রজাপতি নাচে আর এক চোখে কি, আর এক চোখে থাকে জল। এখানে দেখো বলছে জমিলা, জমিলা একটা মেয়ের নাম, জমিলার দুই ননদ, তা আবার ননদের ছোট সংস্করণ, তার মানে ননদ দুটো তার ছোট ছোট। সমীর মিয়া চকচকে শিখি দিয়েছিল মাঝিকে। চকচকে কি শিখি দিয়ে, এইটা নিয়ে আবার গন্ডগোল হবে ওদের মধ্যে, এই মাঝির মধ্যে। এখানে তোমরা বইটা একটু পড়ে নিও। এই মাঝির মধ্যে কি হয়েছে, মাঝির সঙ্গে এই পয়সা দেবে, এই যে চকচকে শিখি পয়সা দেবে, এই শিখি পয়সা দেওয়া নিয়ে হচ্ছে তাদের মধ্যে কথা কাটাকাটি হবে। তারপর জমিলার কথা ভেবে জমিলা আবার বলবে যে কয় পয়সা চাইছে দিয়ে দাও, এরকম। পরে জমিলার কথা ভেবে টাকা দিয়ে দেয় আর কি, তার যা পাওনা সেটা দিয়ে দেয়। বর্ষায় আমার বাপ ওদের বাড়ি গিয়ে ভিজা নলিতার আটি বোঝায় নৌকা লইয়া যায় পাট ছাড়াইবার জন্য। বেশ, বর্ষার সময় কি ছাড়াইবার জন্য? পাট ছাড়াইবার জন্য যায়। আর নলিতার আটি বোঝাই করিয়া নলিতা সম্ভবত কোনো একটা শাকের নাম, নলিতা শাক বর্ষাকালে হলে হয়, এরকম একটা ব্যাপার। তা তার কি বলছে, নদীর ব্যুৎপত্তিগত নাম এরা জানে না। আচ্ছা, নদীর ব্যুৎপত্তিগত নাম কি? বলছে কি এইরকম দেওয়া আছে, মধুমতি, ব্রহ্মপুত্র, পদ্মা, সরস্বতী, যমুনা আর তিতাস। তিতাস নামটি বড় মিঠা, সত্যি তিতাস নামটি খুব সুন্দর লাগে, অসাধারণ অসাধারণ। কি মধুমতি, ব্রহ্মপুত্র, এগুলো কিন্তু প্রপার সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হয়। ইউজিসি নেট এইগুলো করে, যে এখান থেকে বললো যে সিকোয়েন্স অনুযায়ী নদীর ব্যুৎপত্তিগত নাম এরা কি কি জানে, তাহলে কি কি নাম হতে পারে আর কি। মধুমতি, ব্রহ্মপুত্র, পদ্মা, সরস্বতী, যমুনা আর তিতাস। তিতাস নামটি বড় মিঠা। বাহ, তিতাস সত্যি নামটি খুব বড় মিঠা। যার নাম তিতাস আছে সে নিজেই জানো যে লোকে কত পছন্দ করে। আচ্ছা, এখানে কি বলছে যে কাজললতা, না কাজললতা না হয়ে তার নাম যদি হতো বৈদুর্য মালিনী। আবার চম্পকবতী, না তার নাম যদি হতো অলকানন্দা। এরকম করে বলছে যে এই এই নামগুলো আগে আগেকার নাম, আর এই নামগুলো পরের নাম। এটা এই কাজললতা, বৈদুর্য মালিনী, চম্পকবতী, অলকানন্দা, এগুলো অনেকটা কি বলছে এই এই যে আগেকার যে নামগুলো, এগুলো তো আগেকার নাম। এগুলো আগেকার দিনে এই সমস্ত নামগুলো শুনতে পেতাম আমরা। এখনকার নামগুলো খুব শর্ট, মানে ছোট ছোট হয়ে যায়। এত বড় বড় নাম কার, হেমলতা, বনলতা, কাজললতা, এগুলো এই নামগুলো আর এখন দেখতে পাওয়া যায় না। এখন কি একদম ছোট ছোট দুই অক্ষরের নাম। বেশ,
তাই ইতিহাসের পাতায় তার নাম নেই। কার নাম নেই? ইতিহাসের পাতার নাম তিতাস। তিতাস নদীর নাম নেই। কারণ বুকে যুযুধান দুই দলের বুকের শোণিত মিশাইয়া ইহা কলঙ্কিত করে নাই। এটা বেশ ভালো কথা। তিতাসের তীরে ইতিহাস অঙ্গদের মতো অমর। এটা ইউজিসি নেটের প্রশ্ন। কিসের কার মতো অমর? অঙ্গদের মতো অমর। এটা হচ্ছে রামায়ণের সেই অঙ্গদ। রামায়ণের অঙ্গদ। কোন অঙ্গদ? হনুমান, সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, সেই অঙ্গদের কথা বলছে। তারপরে কি বলছে? হেমন্তের মুমূর্ষু অবস্থায় কখনো ধান কাটার মরশুম শুরু হইয়া গিয়াছিল। মাসের গোড়ায় আবার তারা তীরে সর্ষে বেগুনের চারা লাগায়। আচ্ছা, এখানে এগুলো কখন হয়? যখন জল কম থাকে, জল থাকে না, যখন চড়া পড়ে যায় তখন কি করে? ওরা আবার তীরে গিয়ে সর্ষে লাগায়। তাহলে কি হয়? যতদিন তিতাসে জল আছে ততদিনকার মালিক কারা? মালোরা। আর যখন তিতাসে জল থাকবে না তখনকার মালিক কারা? অন্য লোকেরা। ওরা কি করে তখন? এই তীরে নানান ধরনের সর্ষে চাষ করে, বেগুনের চারা লাগায়, তারপর সে সকরন্দ আলু ফলায় অজস্র। সকরন্দ আলু, আলুর একটা মানে জাত আর কি, এক প্রকার। যেমন আমাদের কি জ্যোতি আলু, জ্যোতি আলু, নতুন আলু, যে এইগুলো ওঠে জ্যোতি আলু। আচ্ছা, সকরন্দ একটা আলুর জাত আর কি। কে ফলায়? না জোবেদ আলী। জোবেদ আলীর কয় ছেলে? 3 ছেলে। হালের 4 জোড়া বলদ আছে। কয় জোড়া বলদ আছে? 4 জোড়া। আর 2 জোড়া আছে ষাঁড়। মুনিশ খাটায় কয়জন? 2 জন, করম আলী আর বন্দ আলী। এখানে যেটা প্রশ্নটা আসে, করম আলীর বউ কি করে, বন্দ আলীর বউ কি করে? খুব একটা মজার টিক্সে পড়াবো, দেখো মনে থাকবে, আর জীবনেও ভুল হবে না। ঘর আছে তার কয়টি? জবেদ আলীর ঘর আছে 4টি। গোয়াল শুদ্ধ কি আছে? গরু 3-4টা ঘর আছে। গোয়াল প্লাস 3-4টা আরো ঘর আছে। আর বলদ আছে কয় জোড়া? 4 জোড়া। আর ষাঁড় আছে কয় জোড়া? 2 জোড়া। আবার মুনিশ খাটে কয়জন? 2 জন, করম আলী আর বন্দ আলী। তো দেখো, বলছে ঝাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে তাদের বাড়ির কথা মনে পড়ে। কাদের? এই করম আলী আর বন্দ আলী। তাদের বাড়ির কথা মনে পড়ে। এটা ঝাগুর মাছ কি মাছ সেটা আমার জানা নেই, ছোট মাছ না বড় মাছ? সম্ভবত বড় মাছই হবে, কারণ ঝাগুর মাছ কি মাছ আমরা চিনি না, সত্যিই চিনি না। তোমরা যদি কেউ চিনে থাকো বলতে পারো। ঝাগুর মাছ কি মাছ জানি না। তা কাদের কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়ে। করম আলীর বউ কি করে? বউ কাঁথা সেলাই করে। একটা জিনিস দেখো, ক ক দিয়ে এখানে কি? কাঁথা সেলাই। ক, এখানেও ক, কাঁথা সেলাই করে। এটাই ইউজিসি নেটের প্রশ্ন। কেমন? না করম আলীর বউ কি করে? কাঁথা সেলাই করে। আর বন্দ আলীর বউ ধান ভানে। তাহলে কতে করম আলী, কতে কাঁথা। তাহলে এইটা মনে রাখলেই আর বাদ বাকিটা ব্যাস হয়ে গেল। চৈত্র মাসের, তাহলে খুব মজাদার টিক্স, এই টিপসগুলো কাজে লাগে। চৈত্র মাসে খরার বুকে বৈশাখের বাউল বাতাস বহে। এবার শুরু হচ্ছে প্রবাস খণ্ড। এত সময় আমরা ভনিতাটুকুই শুনলাম, মানে ওই তিতাস একটি নদীর নামের উপরকার ভূমিকা অংশ শুনলাম। এর শুরু হচ্ছে কি? প্রবাস খণ্ড। বলছে নদীর দক্ষিণ পাড়টায় গ্রামের মালদের। দক্ষিণ পাড়টাই, মানে নদীর দক্ষিণ পাড়ে কি হয়েছে? এটা যদি নদী হয়, এটা যদি নর্থ হয়, এটা সাউথ, তাহলে এই পাড়টাই হচ্ছে কি? মালদের। মালদের ঘর বাড়ি এখানে। এটা হচ্ছে দক্ষিণ পাড়। এখানে কি হচ্ছে? মাঘ মাসের শেষ তারিখে কুমারীদের উৎসব, তার নাম মাঘ মণ্ডলের ব্রত। এটা ইউজিসি নেটের প্রশ্ন। মাঘ মাসের শেষের তারিখে কুমারীদের উৎসব মাঘ মণ্ডলের ব্রত। ভাটফুল আর দুর্বা দলে বাধা ঝুটার জল দিয়ে সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লাউ লাউ সুরজ ঠাকুর, লাউ ঝুটার জল মাপিয়া জুখিয়া দিব সপ্ত আজাল, আজ তার শেষ ব্রত। মানে এটা কিন্তু একটা মন্ত্র, যে লাউ লাউ সুরজ ঠাকুর, লাউ ঝুটার জল, এটা একটা মন্ত্র। ব্রত পালন করতে গেলে এই মন্ত্রটা পড়তে হয়। তারপরে কি হয়েছে দেখো, বলছে তরুণ কলা গাছের 1 হাত পরিমাপ লম্বা করিয়া কাটা ফালি বাঁশের সরু শলায় বেঁধিয়া কি করেছে? এইরকম ঘর টাইপের রঙিন কাগজের চৌয়ারি ঘর তৈরি করেছে। রঙিন কাগজ দিয়ে, এটা কিন্তু কাগজের তৈরি, সেটা কি করেছে? চৌয়ারি ঘর, মানে 4 তলা ঘর টাইপের করেছে। এবার বলছে দীননাথ মালোর মেয়ের নাম কি? বাসন্তী মালো। দীননাথের মেয়ের নাম কি? বাসন্তী মালো। আর বাসন্তীর দেখো, বাসন্তীকে 2 জনই হচ্ছে, 2 জন বেশ ভালো লাগে।
কিশোর, প্রথম কথা কিশোর আর সুবল। এবার কিশোর হচ্ছে একটু বয়সে বড়, কয় বছর? সুবলের থেকে 3 বছরের বড়। কিশোরের জন্য বাসন্তীর হচ্ছে পাত্রটি ঠিক করা হয়ে গেছে, কিন্তু সুবল কি হবে? সুবল তো ছোট, সুবলের নেই, মানে সুবলের তেমন এর সঙ্গে এর কোনো নেই, সম্পর্ক নেই, কিন্তু এর সঙ্গে কিশোরের সঙ্গে সুবলের আবার খুব সুন্দর সম্পর্ক, দুই বন্ধু। কিন্তু শেষকালে কি সুবলের সঙ্গেই আবার বাসন্তীর বিয়ে হবে, কিন্তু সুবলও মারা যাবে, আবার এদিকে কিশোর তো পাগল হয়ে থাকে। বেশ দারুণ কাহিনী। বাসন্তী সারা জীবন বিধবাই থাকলো, কোনোদিন আর সুন্দর করে সংসার করতে পারলো না। আচ্ছা, এখানে কি বলছে? পিতার নাম কি? গগনমাল। কার পিতার নাম গগনমাল? না, সুবলের পিতার নাম হচ্ছে গগনমাল। গগনমালের কোনো কালে জাল টাল ছিল না। সুবলের পিতার কোনো কালেই কি ছিল না? জাল ছিল না। মাছ ধরার যে জাল, সেই জাল কখনোই ছিল না, কিন্তু কিশোরের বাবা ছিল। বলছে, বাল্য শিক্ষার বই খুলিয়া তাহারা যখন উঠোনের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর আনন্দে তখন আর ধরে না। এই দিন হচ্ছে হয়, যখন এই ব্রত করে তখন মাটিতে হচ্ছে নানান ধরনের ছবি টবি আঁকে। আমরা যেমন হচ্ছে ওই পৌষ মাস যাওয়ার শেষের দিনে তরোয়াল, তারপর হচ্ছে কি তরোয়াল আঁকলাম, ঘর বাড়ি গরু, হ্যাঁ, গাছপালা, নানান ধরনের জিনিস, হাতি ঘোড়া যে যেমন পারে সেরকম একে একে এরকম করে গোলের মধ্যে একে একে সাজায়। তা এরা কি হয়েছে? বাল্য শিক্ষার বই খুলিয়া তখন কি হয়েছে? তাহারা যখন উঠোনের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। বাসন্তীর মা কি করেছে? ছাতার উপরে খই আর নাড়ু ঢালিয়া দিয়েছে। ছাতার উপরে কি খই আর কি নাড়ু ঢালিয়া দিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কে? কিশোর আর সুবল। নারীদের গীত, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল। আচ্ছা, এটা কে গাবে? দেখো, 7 বছর আগে বাসন্তী পেটে যখন আসে তখন থেকে শুরু হয় এই গানের। এটাই ইজেছেন এটা প্রশ্ন। এই যে কত বছর আগে, তার মানে বাসন্তীর মার পেটে ছিল 7 বছর আগে যখন বাসন্তী, তখন থেকে এই গানের শুরু। কি সখী তো ওই ওই তো ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল। তা এই গানটা শুরু হয় ঘটনাচক্রে 7 বছর আগে থেকে। তারপরে কি বলছে? যে দুখাই বাদ্যকর, এটা বুঝেছেন এটার প্রশ্ন। দুখাই বাদ্যকর ঢোল আর তার ছেলে কাশি বাজাইতেছিল। চয়ারি ঘর পেয়েছিল কে? সুবল। সুবলের বাপ গগনমালর কোনো কালেই না আর জাল নাও নাও না মানে নৌকা, নৌকা আর জাল ছিল না। তারপর কি বলছে? শিং মাছের জাল বুনে আধার রাতে বুক জলে পাট খেতে জাল পাতে, জালে শিঙি মাছ পড়ে, কই মাছ পড়ে। বেশ ভালো কথা। কিশোর পায়ের কলার খোল পড়েছিল, পরে কি ছেড়েছিল? চক্রপাণি। চক্রপাণি মানে এখানে বিষ্ণু অবতার। চক্রপাণি মানে হচ্ছে এখানে বিষ্ণুর অবতার সেজেছিল। ওই যে হাতে যেমন থাকে না, হাতে চক্র থাকে, চক্র সেজে বিষ্ণু করে, সেই রকম কে সেজেছিল? না, কিশোর সেজে ওরা দেখিয়েছিল আর কি। তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল আর কি। এবার কি হচ্ছে? শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী, এটা এটা হচ্ছে একটু উচ্চারণের বিকৃতি হয়েছে, চক্রপাত্তি। কি হয়েছে? রোদে বসে তামাক টানছিল। কে? শিক্ষকের কাকা। কিশোর কি? কিশোর যান বাঁচাতে চাস তো উত্তরে চল সুবলা, কিশোর বলছে। কারণ এখানে ওই যে নদীর ইসে কি নেই? মাছ নেই। তার মধ্যে জগৎপুর ডহরে যা সুবলা, এখানে তো জালে মাছ এক করা গেল না, তাহলে কোথায় যেতে বলছে? জগৎপুরে। আর প্রবীণ জেলের নাম কি? তিলক চাঁদ। এখানে তিলক হচ্ছে তিনজনের, কিশোর সুবল আর তিলক, এরা তিনজনে মিলিয়ে হচ্ছে এদিকে, ওদের এখানে মাছ থাকবে না বলে, জল শুকিয়ে গিয়েছে বলে ওরা কি করে? তিনজনে হচ্ছে নৌকা নিয়ে অন্য জায়গায় যাবে, রওনা করবে। সেই কাহিনী আস্তে আস্তে শুরু হবে। দেখো, গাঁয়ের নাম সুখদেবপুর, খালার নাম খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম হচ্ছে বাসি রাম মোড়ল। তাহলে সুখদেবপুরের মোড়লের নাম কি? সুখদেবপুরের মোড়লের নাম বাসিরাম মোড়ল। আবার নয়নপুর, সেই আগের কথা মনে হচ্ছে, নয়নপুরের মালদের নাম কি? বোধাই মালো। তাহলে দুটো কিন্তু দুই রকম। তারপরে দেখো, বাসন্তীর বয়স কত? বাসন্তীর বয়স বর্তমানে 11 বছর। 5 পীর বদরের ধ্বনি দিয়া প্রথমে লগি ঠেলিল তিলক। তারা তিনজনে যাত্রা শুরু করেছে, তিনজনে যাত্রা শুরু করেছে।
তিনজনে যাত্রা শুরু করেছে। তাহলে তিলক প্রথমে পাঁচপুর বদরের এই, তাহলে এখানে যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে কি, পাঁচ পীর বদরের ধ্বনি, এটা দিয়ে, এটা তাদের বিশ্বাস। এক একজন যেমন কোনো শুভ কাজে যাওয়ার সময় এক একজন এক এক ধরনের দেবতাকে স্মরণ করি, তারপরে সেখান সেখান থেকে রওনা দেয়। সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইরকম। তা তিলক কি করেছে, পাঁচ পীর বদরের ধ্বনি দিয়ে প্রথমে লোকে ঠেলিল। সুবল কি করেছে, হালের বইটা ধরিল। অদৃশ্য হচ্ছে কালী সীমার ময়দান, গরিবুল্লাহর বটগাছ দুটি। তার মানে নৌকা বিয়ে বিয়ে চলে যাচ্ছে, আর এই জিনিসগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে। এবার দেখো, বলছে তিতাস থেকে যেখানে দুপুরে মোহনা পর্যন্ত যেখানে এসেছে, সেখানে কি না আস্তে আস্তে দুপুর হয়ে গেছে মোহনা পর্যন্ত। আর ভৈরবের ঘাট কি হলো, সন্ধ্যা হলো, ছোট ঘাট। ভৈরব একটি কি ঘাট, ছোট ঘাট। এইখান থেকে বহুবার কোশ্চেন দেয়, তোমরা এখান থেকে একটু ভালো করে পড়ে নিও। মালদের আরো ভিতরে অনেক ডিটেলস আমি পড়ার কথা বলছি, এটা শুধু এইরকম উপর উপর পড়লে তো হবে না, আরো ডিটেলস আমি যেটা পড়িয়ে দিচ্ছি তাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আরো ভিতরে পড়তে হয় বিষয়গুলো, এখান থেকেই যে হুবহু সব কমন এসে দেবে এর তো কোনো মানে নেই। ওই জন্য বাদ বাকি ওইগুলো পড়তে হয়, দেখতে হয়। মালদের অনেক জমি রেল কোম্পানি নিয়ে নিয়েছে। একজনের নাম জানে ঢোল গোবিন্দর বাড়ি। কিশোর গান ধরিল, বেশ। উত্তর উত্তরে জমিনে রে সোনা বন্ধু হাল চাষে লাঙল বাজিয়া উঠে খোয়া। আচ্ছা, এখানে যে তিতাসে একটি নদীর নাম যে সিনেমাটা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিনেমাটা আছে, সিনেমাটা তোমরা একবার একটু দেখে নিও, সেটা তোমাদের পক্ষে আরো বিষয়টা খুব ভালো হবে। সিনেমাটা দেখলে অনেক মানে 90% ক্লিয়ার হয়ে যাবে। আর বাদ বাকি প্রশ্নের উত্তর করতে হলে বাদ বাকি তোমাদের বই পড়তে হবে খুঁটিয়ে। এটা শুনলে তোমাদের কনসেপ্টটা এ টু জেড যে কনসেপ্ট, সেই কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে থেকে ওই যে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে, এই জায়গাগুলো গুরুত্ব দিতে হয়। বলছে মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখিয়া ধরো পারি। পিছের মাঝি ডাক দিয়া কয় নৌকা লাগাও প্রেম তোলার, হরি বরি তরি খুললো সাদের জোয়ার যায়। আচ্ছা, এগুলো সব গান, কিশোর গান ধরেছে, সেই গানগুলো এখানে দেখো। নাম কি, গ্রামের নাম হচ্ছে নয়াকান্দা, 30 থেকে 40 ঘর মালোর বাস। আর এটা কি, এটা হচ্ছে এই এই নদীর পাড়ে কি হয়েছে, পশ্চিম যে পাড়টা, সেই পশ্চিম পাড়ে শিক্ষিত লোকের বাস। নয়াকান্দা যে গ্রাম, সেখানে গ্রামের পশ্চিম যে নদী, সেই নদীর পশ্চিম দিকে যে পাড়, সেই পাড় ঘেঁষে শিক্ষিত লোকেদের গ্রাম, এখানে শিক্ষিত লোকেরা বসবাস করে। এখানে পরীক্ষায় এরকম নয়াকান্দায় পশ্চিম দিকে কারা বসবাস করে, বললো শিক্ষিত লোকের বাস, বললো অশিক্ষিত লোকের বাস, ট্রু ফলস তৈরি করো, ট্রু ফলস নির্ণয় করো, এভাবে কোশ্চেন দেয়। তারপর কি বলছে, এখানে হচ্ছে কিশোররা যেখানে গিয়ে উপস্থিত হয়েছে, কিশোর প্লাস সুবল, হ্যাঁ, প্লাস তিলক, এরা তিনজন মিলে যেখানে গিয়ে প্রথম উঠেছে, সেই জায়গাকার হচ্ছে, বলছে আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর। তার মানে যমুনার জামাই মানে যমুনা একজন মহিলা ব্যক্তির নাম, তার জামাইয়ের মতো সুন্দর তার জামাই হবে। কে হবে, একটুখানি দেখো এখানে বলছি। কন্যাকর্তা সুবলের দিকে হাতের তকলি বাড়াইল, সুবল কিশোরের দিকে চাহিয়া মুস্কি হাসিল। গ্রামের নাম কি, গোকর্ণ ঘাট। তাহলে গোকর্ণ ঘাটে এরা নদীতে খেয়া দিতে দিতে মাছ ধরতে ধরতে চলে এসেছে গোকর্ণ ঘাটে। সেখানকার কাহিনী হচ্ছে এইটুকু। নদিয়া নগরের প্রভু শ্রী গৌরাঙ্গ অবতারের কথা খান ভাবো না কেন, এগুলো প্রবীণরা বসে বসে কথোপকথন হচ্ছে, সেই কথা এখানে বলছে। পদকর্তা বলেছে আছে মানুষ সই, আছে মানুষ গৌর চাঁদের ঘরে, নিগুর বৃন্দাবন গোসই আছে মানুষ। তাহলে এটা পদকর্তার কথা। রাত্রে তারা গান গেয়েছিল কি, উঠান মাটি ঠন ঠন পিরানিল সতে, গঙ্গা মইল জল তীরা সে ব্রহ্মা মইল শীতে। কিশোর আর সুবল 2-3টি গান গাইল সেই রাত্রি। বেশ, যে গোকর্ণ ঘাটে গ্রামে গিয়ে তারা হাজির হয়েছে, সেখানে তাদের রাত্রির কাহিনী হচ্ছে। মুরলের বাড়ি থাকার জন্য জায়গা পেয়েছে, আর রাত্রে তাদেরকে নিয়ে একটু গান বাজনা এই সমস্ত হচ্ছে আর কি।
এবার কি বলছে, উজানিনগরের খোলা আর কত দূর, সুখদেবপুরের বাসিরাম মোড়লের বাড়ি আর কত দূর। তাহলে যাবে তারা কোথায়? সুখদেবপুরের বাসিরাম মোড়লের বাড়ি। যখন মোড়লের ঘাটে পৌঁছালো তখন সন্ধ্যা। সময়টা কখন? সন্ধ্যা। এটা ট্রু ফলস দিয়েছিল, এটা ইউজিসি নেটে। এখানে নদীর 5 মাইল তার শাসনে, এই যে এইটা থেকে দিয়েছিলাম ট্রু ফলস। তাহলে সুখদেবপুরের বাসিরাম মোড়লের তার নদীর 5 মাইল তার শাসনে। তাহলে এখানে দেখো 5 মাইল, তার বাড়ি থেকে নদীর যে 5 মাইল এলাকা তার কি তার তার আওতায়। এবার কি হয়েছে, বাসিরাম মোড়লের বাড়ি 4 কোণে 4 ভিটেই, 4টি বাড়ি আছে তার ভিটেই। একটি বাক্সে রূপার টাকা গুনছিল। কিসের টাকা? না রূপার টাকা। বয়স তার কত? 50 বছরের উপরে। কিশোর, তোমার মতো মুন্সির পাশ কি 25টায় শোয়া, তোমার চরণে দণ্ডবাদ। কিশোর এই মানে কে বলছে? ওই মোড়লকে বলছে। ছোটবেলায়, তারপর কি বলছে, ছোটবেলায় শোনা গল্পে হনুমান ভীমাদি কোন বীরের মতো দেখাইতেছে। তার মানে হনুমান ভীম এদের সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? বাসিরাম মোড়লকে। দুই পক্ষই হচ্ছে কৃষ্ণমন্ত্রী। আচ্ছা, এখানে কৃষ্ণ আর রাধা পন্থী আছে, অনেকে কৃষ্ণ ভজে, ওখানে রাধা ভজে। তো এখানে দুই পক্ষই কৃষ্ণ মন্ত্রী। তারপরে কি এই জন্যই রাত্রে গান বাজনাটা এখানেও হবে, বেশ খাওয়ান দাওয়ান গান বাজনা। সেখানকার প্রতিটা বাড়ির বৈশিষ্ট্য কি দেখো, এইটুকু পড়িয়ে এখন আজকে শেষ করব। জালের সরঞ্জাম আছে প্রতিটা বাড়িতে, হালের সরঞ্জাম আছে, গাবের মটকে আছে, জালের পুটলি আছে, দরাদরি, ঝুড়ি ডোলা, লাঙল জোয়াল, কাশি নিরানি, মই ইত্যাদি। এখানে আজকের মতো এইটুকুই, ব্যাস। পরের দিন আবার বাকিটুকু হবে, এইটুকুই। তাহলে এইখানকার এই যে সুখদেবপুরে গিয়েছে, সে সুখদেবপুরে বাসিরাম মোড়লের বাড়ির মানে যেখানে মানে সুখদেবপুরের, সেই সুখদেবপুরের প্রত্যেকটা ফ্যামিলির কি বৈশিষ্ট্য, প্রত্যেকটা বাড়িতে কি কি বৈশিষ্ট্য, কি কি আছে প্রত্যেকটা বাড়িতে, তারই একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছে। কি না, জালের সরঞ্জাম আছে, হালের সরঞ্জাম আছে, গাবের মটকে আছে, জালের পুটলি, দরাদরি, ঝুড়ি ডোলা, লাঙল জোয়াল, কাছি নিরানি, মই ইত্যাদি। বেশ, এই পর্যন্তই। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বেশ, শেয়ার করতে তেমন একটা টাইমও লাগে না, সাবস্ক্রাইব করতে টাইমও লাগে না। আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার মোটিভেশন একটু বাড়ে। এইটুকুই বলার, আর কিছু না। তবে আজকেকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো।